নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করলাম পলিটিক্স। কংগ্রেস নেতা রাহুল গান্ধী 4-5 দিন আগেই দাবি করেছিলেন দিন কয়েকের মধ্যে আপনারা দেখবেন প্রধানমন্ত্রী নতুন কোনো নাটক করবেন। 2019 সালে লোকসভা ভোটের আগে পুলওয়ামার ঘটনা থেকে ফায়দা তুলেছিলেন। এবার দেখুন নতুন কি করেন। রাহুল গান্ধীর সেই কথাই ফলে গেল মঙ্গলবার বারাণসীতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গঙ্গার ঘাটে তিনি কেঁদে ফেললেন। आवेगे चोख बुझे एलो प्रधानमंत्री। नरेंद्र मोदी के हाथ से चुनाव निकल रहा है, वो स्लिप कर रहे हैं और हिंदुस्तान के प्रधानमंत्री नहीं बनेंगे। उन्होंने डिसीजन ले लिया है कि अगले 4-5 दिन में आपके ध्यान को भटकाना है, कुछ ना कुछ ड्रामा करना है। आपके ध्यान को भटकना नहीं चाहिए। মঙ্গলবার ছিল বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রীর বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশের দিন। মোদির মনোনয়ন পেশের জন্য সকাল থেকে জেলা শহর বারাণসীতে ছিল সাজ রব। বিজেপি কিংবা এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের প্রায় 1 ডজন মুখ্যমন্ত্রী, প্রায় গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিজেপির তাবর কেন্দ্রীয় নেতা, সাধু সন্তদের উপস্থিতিতে মোদি গঙ্গা স্নান সারলেন। আর তারপর গঙ্গাকে পুজো করলেন। কাশীর কালভৈরব মন্দিরেও পুজো দিলেন। তারপর মনোনয়নপত্র পেশ করলেন। তার মধ্যেই গঙ্গায় ভাসতে থাকা একটি লঞ্চে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী আবেগরুদ্ধ হয়ে পড়লেন। আবেগে যেমন তাঁর চোখে জল এলো, তেমন কণ্ঠ রুদ্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ক্যামেরার ক্লোজ শটে দেখানো হলো সেই দৃশ্য। দেশবাসীর সাক্ষী রইলেন প্রধানমন্ত্রীর কান্নার। মোদির কথায় উঠে এলো তাঁর প্রয়াত মায়ের প্রসঙ্গ। তিনি বললেন, কাশীর উন্নয়ন নিয়ে মা একবার আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি মাকে বলেছিলাম এখানে না জিততে পারলে কাশীর জন্য কিচ্ছু করতে পারবো না। আর কি বললেন মোদি? প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজন যখন আমাকে এত ভালোবাসা বিলিয়ে দেন, তখন আমি একটা কথাই ভাবি, আমার যেন কোনো ভুল না হয়। বলতে বলতেই তাঁর চোখে জল চলে আসে, বুঝে আসে গলা। 56 ইঞ্চি ছাতির মোদি বলতে থাকেন, আমার মনে হয় মা আমার জন্ম দিয়েছেন ঠিকই, আর কথা বলতে পারেননি। কয়েক মুহূর্ত পর তিনি গঙ্গার পাড়ের দিকে হাত তুলে বলেন, এই যে গঙ্গা দেখছেন, এই যে মানুষ দেখছেন, এরা কিন্তু সকলেই বিজেপি নন। कोई गलती ना हो जाए। दूसरा, मेरे मन में भाव रहता है हो सकता है मेरी मां ने मुझे जन्म दिया, देखिए इसको क्या कहूंगा मैं। রাজনৈতিক বিশ্লেষক এবং ভোট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে 4 দফার ভোটে বিজেপির পক্ষে পরিস্থিতি খুব ভালো হয়নি। সেই কারণে মোদি বারবার তাঁর প্রচারের ইস্যু বদল করেছেন। কখনো তিনি অভিযোগ করেছেন কংগ্রেস ক্ষমতা এলে ওবিসি দলিতদের গলার মঙ্গলসূত্র, গয়না সব কেড়ে নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিলিয়ে দেবে। কংগ্রেসের ইস্তেহারে সেই কথা লেখা আছে। যদিও কংগ্রেসের ইস্তেহারে এমন কোনো কথাই নেই, তবুও দম্বার পাত্র নন মোদি। তিনি 3য় দফার ভোট পর্যন্ত একই কথা বলে গিয়েছেন। তার অভিযোগ, কংগ্রেস সংখ্যালঘু তুষ্টিকরণের রাজনীতি করে আসছে বহু বছর ধরে। কংগ্রেসের অভিযোগ, হাতের কাছে আর কোনো ইস্যু না পেয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি ভোটে ধর্মীয় মেরুকরণের তাস খেলছে। এতে লাভ হবে না। বিরোধীরা দাবি করছেন এবার বিজেপির হাল খারাপ। 3য়বারের জন্য আর ক্ষমতায় আসা হচ্ছে না নরেন্দ্র দামোদর দাস মোদির। প্রশ্ন উঠেছে, হাল খারাপ বুঝেই কি মনোনয়নপত্র পেশের দিনে বারাণসীতে গঙ্গার বুকে দাঁড়িয়ে মোদি 180 ডিগ্রি ঘুরে গেলেন? সেই কারণেই কি তিনি বললেন, আমি যেদিন হিন্দু মুসলমান বিভাজন করব সেদিন আমি সার্বজনিক জীবনে থাকার যোগ্য থাকব না। আমি কখনোই হিন্দু মুসলমান বিভাজন করব না, এটাই আমার সংকল্প। মোদির কথা শুনে আড়ালে হাসি চাপছেন তাবর বিরোধী নেতা নেত্রীরা। তাঁরা বলছেন, এ তো ভূতের মুখে রাম নাম। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। 4 দফাতেই ভোল বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 দফা ভোটের পর মুসলমান বিদ্বেষের সুর চড়িয়েছিলেন। 7 দফার 4 দফা ভোট গ্রহণের পরেই টের পেয়েছেন অবস্থা সুবিধার নয়। তাই নিজের ভাষণ শুধু ফিরিয়ে নিলেন না, ইসলাম নিয়ে সাফাই দিতে শুরু করলেন মোদি। না हम
इस्लाम के विरोधी हैं, न हम मुसलमान के विरोधी। भी गाली दे दो ये मुसलमानों के दुश्मन है तो आप अपने आप मुसलमान के मित्र बन जाते हो, कुछ किए बिना, तो मुफ्त में फायदा मिलता है। मुसलमान समाज अब समझदार है। कह रहे थे जेन्युइन आदमी है। मैं जब आयुष्मान कार्ड देता हूँ तो उसको लगता है यार ये तो जेन्युइन व्यक्ति है, हमारे साथ तो कोई भेद ही नहीं कर रहा है। इनकी परेशानी ये है कि उनका झूठ अब पकड़ा जाने लगा है। কংগ্রেস ক্ষমতায় বসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বন্টনকে অগ্রাধিকার দেবে। কংগ্রেসের ইস্তেহারে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে এমনই বিভ্রান্তিকর প্রচার করেছিলেন মোদি। তাঁর সেই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানায় কংগ্রেস সহ বিরোধীরা। দেশের প্রায় 20% সংখ্যালঘু ভোটার সরাসরি সেই জনগোষ্ঠীকে আক্রমণ যে ভারতের ধর্মনিরপেক্ষ জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তা টের পেয়ে গিয়েছেন মোদি। শুধু কি তাই, নিজেকে বিশ্বগুরু বলে জাহির করা প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরেও সমালোচিত হয়েছেন তার ওই মুসলমান বিরোধী ভাষণের জন্য। পাশাপাশি ভোটের বাজারেও ধর্মীয় বিভাজনের কৌশল ক্রমে অকেজ হয়ে পড়ার বার্তাও পেয়ে গিয়েছেন মোদি। রাজনৈতিক মহলে তেমনই চর্চা শুরু হয়ে গিয়েছে। অগত্যা তথাকথিত গদি মিডিয়ায় মুসলমান সম্প্রদায় নিয়ে 180 ডিগ্রি ভুল বদলে ফেলেছেন, সাফাই দিতে বাধ্য হয়েছেন। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे और फिर उस संपत्ति को बांट देंगे और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे मैं कहने। মোদির দল বিজেপির প্রাণভোমরা আরএসএস ভারতের সংখ্যালঘু সমাজের অনগ্রসর অংশ পশমিন্দা মুসলমান। এই দলিত মুসলমান বা পশমিন্দাদের সংগঠিত করতে আরএসএস সংগঠন করেছিল রাষ্ট্রীয় মুসলিম সংঘ বা আরএমএস। সুবিধা বঞ্চিত এই পশমিন্দা ও অভিজাত আশরাফি মুসলমানের মধ্যে বিভাজন গড়ে তোলাটাই সংঘের এজেন্ডা। সেই অনুসারে উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে মুসলমান শিবিরে বিভাজন ঘটিয়ে ভোটে ফায়দা তুলতে চায় বিজেপি। কিন্তু 2 দফা লোকসভা ভোটের পর যেভাবে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে গোটা মুসলমান সম্প্রদায়কে নিশানা করে মেরুকরণ উস্কে দিয়েছেন মোদি, তাতে আরএসএস এর পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। ভোটের বাজারে সংঘকে চটালে যা পরিণতি হয় তা বিলক্ষণ জানেন মোদি। 2004 সালে তাঁর রাজনৈতিক গুরু লালকৃষ্ণ আদবানির কি দশা হয়েছিল তা নিশ্চিত ভুলে যাননি তিনি। সম্ভবত সেই চাপেই মোদির এই ভুল বদল, এমনকি সাফাই দিতে আসরে নামিয়েছেন বিজেপির মুসলমান মুখ শাহনওয়াজ হোসেনকেও। जो पिछड़ी जातियां मुसलमान की हैं, पसमानदा जाति, सबको आरक्षण मिला हुआ है, उसमें कोई भेदभाव हम लोगों ने नहीं किया। और जो ईडब्ल्यूएस में भी आरक्षण मिला है, जो स्वर्ण जाति के लोग हैं, तो उसमें स्वर्ण मुस्लिम को भी आरक्षण मिला हुआ है, उसमें भी कभी बीजेपी ने एतराज़ नहीं किया। लेकिन कोई धार्मिक आधार पर आरक्षण दे, यानी कोटा के अंदर एक सब कोटा बना के आरक्षण दे, इसके हम विरोध में हैं और इसका विरोध भारतीय जनता पार्टी करती रहेगी। 7 দফার ভোট, দফা যত বেড়েছে ততই মোদি শিবিরে স্নায়ুর চাপ বাড়ছে, ভোটদানের হার হ্রাস পাচ্ছে। অন্যদিকে মুসলমান সমাজের বিভাজনের বদলে তাদের একজোট করে সংঘের গেম প্ল্যানে জল ঢেলে এবার মোদির এই সাফাই প্রমাণ করেছে আপাতত ব্যাকফুটে বিজেপি। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দেশের রাজনীতিতে চালু প্রবাদ ইউপি যার দিল্লি তার। 80টি লোকসভা আসনের উত্তরপ্রদেশ তাই বিরোধী শাসক সব পক্ষেরই পাখির চোখ। আর সেই লড়াইয়ে দেশের সর্বোচ্চ ভোট রাজ্যের সমর্থন পেতে মরিয়া যুযুধান বিজেপি এবং কংগ্রেস ও বিরোধী জোটের অন্যতম বড় শরিক সমাজবাদী পার্টি।
উত্তরপ্রদেশের ক্ষমতা দখলে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপি যেখানে কংগ্রেসকে শূন্যস্থান দিচ্ছে, সেখানে বিজেপিকে পিছিয়ে রাখছে কংগ্রেস। দেশের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ। অতীত থেকে চলতি সময় পর্যন্ত বহু রাজনৈতিক রথী মহারথীকে চিনিয়েছে গোবলয়ের এই রাজ্য। উত্তরপ্রদেশ থেকে জিতেই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে ক্ষমতায় পাঠিয়েছিল উত্তরপ্রদেশ। কার্যত যত দিন গিয়েছে তত দীর্ঘ হয়েছে সেই তালিকা। একে একে সেই তালিকায় নাম জুড়েছে চৌধুরী চরণ সিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর, ইন্দ্র কুমার গুজরাল, অটল বিহারী বাজপেয়ী এবং অধুনা নরেন্দ্র দামোদর দাস মোদী। এবারও সেই উত্তরপ্রদেশ থেকে ভোটে লড়ছেন বারাণসীর দুবারের সাংসদ মোদী। অতীতের ধারা বজায় রেখে এবারও উত্তরপ্রদেশ দখলে মরিয়া শাসক বিরোধী সব পক্ষ। ৮০টি আসনের রাজ্যকে পাখির চোখ করে ভোটের লড়াইয়ে ১ ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় কেউই। আর সেই লড়াই কৌশলে হাত পদ্ম দুপক্ষই ভোটের আগে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আম জনতার দরবারে। ৭ দফার নির্বাচন এসবে ৪ দফা হয়েছে উত্তরপ্রদেশে, ৩ দফা এখনো ভোট বাকি ৩৮টি কেন্দ্রে। যদিও এর মধ্যেই উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস ও হাতের ভোট সঙ্গী সমাজবাদী পার্টিকে নস্যাৎ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রীর দাবি, ৪০০ আসন জয়ের লক্ষ্য নিয়ে চলছি। এই দায়িত্ব দেশবাসী আমাকে দিয়েছেন, আমি সেই জনাদেশ পালনে বদ্ধপরিকর। উত্তরপ্রদেশ আমাদের আশীর্বাদ দিতে কমতি রাখবে না, ওখানে কংগ্রেস খাতা খুলতে পারবে না। মোদির দাবি উড়িয়ে দিয়েছে কংগ্রেস। উল্টে উত্তরপ্রদেশের আসন দখলে কংগ্রেস যে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে থাকবে সে কথা আগাম ঘোষণা করেছেন রাহুল গান্ধী। এবং ৪ঠা জুনের পর মোদি যে দেশের প্রধানমন্ত্রী থাকবেন না সেটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। 2024 4 जून नरेंद्र मोदी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं रहेंगे। आप लिख के ले लो, आप लिख के ले लो, नरेंद्र मोदी जी हिंदुस्तान के प्रधानमंत्री नहीं बन सकते हैं। हमने जो करना था, जो काम, जो मेहनत करनी थी, हमने कर दी है। अब आप देखना उत्तर प्रदेश में हमारे गठबंधन को 50 से कम 1 सीट नहीं मिलने वाली है। 20 মে উত্তরপ্রদেশে ৫ম দফার ভোট। সেদিনই রায়বেরেলি কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে রাহুল গান্ধী। ১ জুন শেষ দফার ভোটে মোদির লড়াই বারাণসীতে। তার আগে একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন যুযুধান ২ দলের সেনাপতি। ৪ঠা জুন সেই তরজার ফল দেখবে আম জনতা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।